তো আমাদের ক্লাস 4 শেষ হয়েছিল। ক্লাস 4-এ আমরা পড়ছিলাম হচ্ছে যে ফিজিবল সেট বের করতে পারা, এফিশিয়েন্ট ফ্রন্টিয়ার ডিটারমাইন করা, অপটিমাল রিস্কি পোর্টফোলিও বের করা। আহ হ্যাঁ, এই জিনিসগুলো বের করছে। সো এই পুরা এরিয়াটাকে আমরা বলছিলাম যে হচ্ছে ফিজিবল সেট। সি থেকে সি থেকে জেড পর্যন্ত বলছিলাম এফিশিয়েন্ট ফ্রন্টিয়ার। আর অপটিমাল রিস্কি পোর্টফোলিও ছিল এখানের কোনো একটা পয়েন্ট যেটা আমরা কেএল এর সাহায্যে ডিটারমাইন করছিলাম, কেএল এর সাহায্যে। ঠিক আছে। এরপরে এই যে কেএল এর সাহায্যে ডিটারমাইন করছিলাম যে সি হচ্ছে আমার অপটিমাল, সি হচ্ছে কি অপটিমাল রিস্কি পোর্টফোলিও। ঠিক আছে। সো অপটিমাল রিস্কি পোর্টফোলিও পাওয়ার পরে আমরা একটা থিওরাম পড়ছিলাম যেটা হচ্ছে টু ফান্ড সেপারেশন থিওরাম। টু ফান্ড সেপারেশন থিওরামের মেইন কথা হচ্ছে যে ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে হয় এবং ফাইন্যান্সিং ডিসিশন নিতে হয়। এবং ইনভেস্টমেন্ট ডিসিশন হচ্ছে সবার জন্য সেম, ফাইন্যান্সিং ডিসিশনটা হচ্ছে যার যার ইয়া অনুযায়ী, যার যার ইউনিক প্রেফারেন্স অনুযায়ী। তো এই যে ইনভেস্টমেন্ট এবং ফাইন্যান্সিং ডিসিশন যে আলাদা, এটাকে বলা হচ্ছে টু ফান্ড সেপারেশন থিওরাম। টু ফান্ড সেপারেশন থিওরাম। এরপরে হচ্ছে এই যে ব্যক্তি তার ইউনিক প্রেফারেন্স অনুযায়ী কোন দিকে যাবে সেটা ডিটারমাইন করবে। এরপরে দেখছিলাম হচ্ছে ইস্যু 2, যেখানে বের করা হয়েছিল পোর্টফোলিও রিটার্ন এবং পোর্টফোলিও রিস্ক। এটা বের করার পরে বের করা হয়েছিল জেনারেলাইজড পোর্টফোলিও রিটার্ন এবং পোর্টফোলিও রিস্ক। তো জেনারেলাইজড পোর্টফোলিও রিটার্নে বের করা হয়েছিল হচ্ছে যে ডাব্লিউ এর মান না বসাইয়া, জাস্ট ডাব্লিউ এর মান না বসাইয়া একটা ইকুয়েশন বের করা। এই যে যেখানে আমরা এর মান যে কোনো একটা বসাইলে রিটার্ন চলে আসবে, সেম ভাবে রিস্ক বের করছিলাম, জেনারেলাইজড রিস্ক। এরপরে আমাদের যেটা ইম্পর্টেন্ট যেটা ছিল মিনিমাম ভেরিয়েন্স পোর্টফোলিওটা বের করা। মিনিমাম ভেরিয়েন্স পোর্টফোলিওটা বের করা, এটার প্রসিডিওর হিসেবে আমাদের প্রসেস ছিল হচ্ছে যে সিগমার যে মানে সিগমা স্কোয়ারের যে ইয়াটা ফর্মুলাটা, সিগমা স্কোয়ারের যে ফর্মুলা, সেটাকে ফার্স্ট ডেরিভেটিভ করছিলাম। ফার্স্ট ডেরিভেটিভ করার মাধ্যমে বের করা হয়েছিল হচ্ছে এই লাইনটা। এই লাইনটা সমান 0 বসাইয়া ডাব্লিউ এর মান বের করছিলাম। ডাব্লিউ এর মান আসছিল 0.3034। তো ডাব্লিউ এর মান এবং ডাব্লিউ বি এর মান বসাইয়া পোর্টফোলিও রিটার্ন এবং পোর্টফোলিও রিস্ক ক্যালকুলেট করছিলাম। এই দুইটার মাধ্যমে রিটার্ন আসছিল 16 আর রিস্ক আসছিল 27। এই দুইটা পয়েন্টকে, এই দুইটা মিলে, এই যে রিস্ক এবং রিটার্ন মিলে হচ্ছিল আমাদের সি পয়েন্ট। আর বি পয়েন্ট এবং এ পয়েন্ট তো আমরা এমনিতেই পেয়ে যাই। ফুল টাকা যদি ইনভেস্ট করি বিতে, সেক্ষেত্রে বি এর রিস্ক এটা, আমার রিটার্ন এটা। ফুল টাকা যদি এতে ইনভেস্ট করি, তাহলে আমার পোর্টফোলিও রিটার্ন হচ্ছে রিটার্ন হচ্ছে এটা 20 এবং রিস্ক হচ্ছে 50। সো এরপরে একটা এফিশিয়েন্ট ফ্রন্টিয়ার ড্র করছিলাম। এই পর্যন্ত ছিল ক্লাস 4। এখন হবে ক্লাস 5। ক্লাস 5। সো ক্লাস 5-এ এই যে ইনফরমেশন গুলা, এই ইনফরমেশন গুলা কিন্তু আগের ক্লাস থেকে নেওয়া হয়েছে, প্রিভিয়াস মানে একটু আগের যে ক্লাস, সেখান থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, সো আগের ক্লাসটাতে মনে থাকার কথা, সিকিউরিটির এ রিটার্ন ছিল 20, রিস্ক হচ্ছে 50, বি এর 15, 33 এবং কোরিলেশনের ভ্যালু হচ্ছে 0। এই ইনফরমেশন গুলা কিন্তু আগের ম্যাথের সাথে মিলতেছে, মানে আগের ম্যাথ থেকেই নেওয়া হয়েছে। সো এখানে আমাদের কাজ কি? আগের ম্যাথটারই কন্টিনিউয়েশন চলতেছে আসলে। এখানে রিকোয়ারমেন্ট ডি আসবে, আমরা এ বি সি করছিলাম, এখন আসবে ডি। আচ্ছা, সো যাই হোক, এই ইনফরমেশন গুলো দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের ওই যে জেনারেলাইজড যে রিটার্নের ফর্মুলাটা, এবং এটা হচ্ছে জেনারেলাইজড রিস্কের যে ফর্মুলাটা। এখানে খেয়াল রাখতে হবে, এই যে জেনারেলাইজড রিস্কের ফর্মুলাটা, এখানে পি সমান কিন্তু 0 ধরা হয়েছিল। পি সমান 0 ধরে এই জেনারেলাইজড ফর্মুলাটা বের করা হয়েছিল। তো জেনারেলাইজড ফর্মুলা আসলে পি সমান 0 ধরে করা হয়েছিল। পি সমান 1 ধরেও করা যাবে, পি সমান -1 ধরেও বের করা যাবে, অথবা যে কোনো পি এর জন্য কিন্তু জেনারেলাইজড ফর্মুলা বের করা
যাবে। কিন্তু এই যে জেনারেলাইজড ফর্মুলা সেটা আমরা যেটা বের করছিলাম, সেখানে কিন্তু পি এর মান 0 ধরে করছিলাম। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। এরপরে আসি, মিনিমাম ভেরিয়েন্স পোর্টফোলিও আমরা বের করছিলাম, যেখানে ওয়েট ছিল এটা, রিটার্ন ছিল 16 এবং রিস্ক ছিল 27। এটা কিন্তু আমাদের এ বি সি এর, এগুলা হচ্ছে আনসার, যে এই জিনিসগুলা, এগুলা কিন্তু আমাদের এ বি সি এর আনসার উপর থেকে নেওয়া। এখন 4 নাম্বার কোয়েশ্চেন, ডি। ডি নাম্বার কোয়েশ্চেন হচ্ছে ডিরাইভ দি কেএল ইকুয়েশন। তো এখন প্রশ্ন হচ্ছে কেএল ইকুয়েশনটা বের করা। ঠিক আছে, ফাইন্ড আউট দ্য অপটিমাম রিস্ক পোর্টফোলিও কম্পোজিশন। অপটিমাম রিস্কি পোর্টফোলিওর কম্পোজিশনটা বের করে নিতে হবে। অপটিমাম রিস্কি পোর্টফোলিও কিন্তু আমরা বের করছি। অপটিমাম রিস্কি পোর্টফোলিও আমাদের হচ্ছে এই যে কেএলসি যেখানে লাগতেছিল, এই যে এম, এই পয়েন্টটা, তাই না? এটা হচ্ছে আমাদের অপটিমাম রিস্কি পোর্টফোলিও। কিন্তু এখানে ওয়েট গুলা কি সেটা তো জানি না। এখানে যে আমার একটা পোর্টফোলিও আছে, সো এটার ওয়েটের স্ট্রাকচারটা কিন্তু আমি জানি না, যে এখানে আমি কোন সিকিউরিটিতে কতটুকু ইনভেস্ট করছি সেটা কিন্তু আমি জানি না। তো এটা হচ্ছে আমাদের এখনের কাজ। ডি নাম্বারে এই জিনিসটা আমাদেরকে বের করতে হবে, সেটা হচ্ছে যে কেএল ইকুয়েশন বের করা এবং অপটিমাম রিস্ক পোর্টফোলিওর কম্পোজিশনটা বের করা। হ্যাঁ, বের করে সেখানে রিটার্ন এবং রিস্ক ক্যালকুলেশন করা। ঠিক আছে, এই জিনিসটা আমাদেরকে করতে হবে, অপটিমাম রিস্কি পোর্টফোলিওর রিটার্ন এবং রিস্ক বের করতে হবে। অপটিমাম রিস্কি পোর্টফোলিওর রিটার্ন এবং রিস্ক বের করতে, বারবার বলতেছি কারণ জিনিসগুলো খুবই কাছাকাছি। মিনিমাম ভেরিয়েন্স পোর্টফোলিও, এখানে আসতেছে অপটিমাম রিস্কি পোর্টফোলিও, আবার একটু আগে অপটিমাম রিস্কি পোর্টফোলিও করছিও, মানে জিনিসগুলা আহ একদম ক্লোজ, তো মাথা আওড়ায় দিতে পারে। তো এখানে আমি বারবার বলতেছি, সো অপটিমাম রিস্কি পোর্টফোলিওর কম্পোজিশনটা বের করে সেখানে রিটার্ন এবং রিস্ক ক্যালকুলেশন করুন। আচ্ছা, সো এটার জন্য যেটা করতে হবে, ফার্স্টে তো আমাদের কেএল ইকুয়েশন ডিরাইভ করতে হবে। সো কেএল ইকুয়েশনটা হচ্ছে ফর এনি রিস্ক ফ্রি অ্যাসেট এন্ড রিস্কি অ্যাসেট, কেএল ইকুয়েশনটা হচ্ছে এটা, আর এফ প্লাস আর পি মাইনাস আর এফ ডিভাইড বাই সিগমা আই সিগমা পি। এটা খুব সম্ভবত আমরা আগেই বের করে রাখছি কোথাও না কোথাও। হ্যাঁ, কেএল ইকুয়েশনটা, এটা আমরা আগেই ডিরাইভেশনটা দেখে 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 আসার কথা আগের কোনো একটা ক্লাসে। হ্যাঁ, অবশ্যই দেখছি, এটা না হলে হুট করে তো আসার কথা না। এই যে ক্যালকুলেশন এখানে ডিরাইভ করছি। ঠিক আছে, এটা কিভাবে আসছিল? আহ এই হচ্ছে আমাদের রিটার্নের ফর্মুলা ছিল, এটা নর্মাল। এটা হচ্ছে রিস্কের ফর্মুলা ছিল। হ্যাঁ, এই রিস্কের ফর্মুলা থেকে আহ আমরা বের করছিলাম হচ্ছে W1 এর মানটা, মনে থাকার কথা, W1 এর মানটা বের করছিলাম। কারণ এখানে তো আরএফ ছিল, তো এখানে এই অংশটা 0 হয়ে গেছিল ফার্স্ট পার্টটা রিস্ক ফ্রি অ্যাসেটের কারণে, এবং এই পার্টটাতেও যেহেতু সিগমা আছে, রিস্ক ফ্রি অ্যাসেটের সিগমা আছে, সো এটাও 0। এই দুইটা পার্ট কিন্তু 0 হয়ে গেছে, ফার্স্ট পার্ট সেকেন্ড, ফার্স্ট পার্ট আর লাস্ট পার্ট। মাঝের পার্টটা থেকে আমরা W1 বের করছিলাম। এই W1 কে হচ্ছে আরপি মানে রিটার্নের ফর্মুলাতে বসায় দিছিলাম। হ্যাঁ, ওইখান থেকে আমরা এই ইকুয়েশনটা ডিরাইভ করছিলাম, যে রিস্ক ফ্রি অ্যাসেট এবং রিস্কি অ্যাসেটের কম্বিনেশনের ফলে যে ইকুয়েশনটা তৈরি হয় সেটাকে বলা হয় কেএল ইকুয়েশন। এই যে কেএল ইকুয়েশনটা, এটা তো হচ্ছে জেনারেল একটা ইকুয়েশন। হ্যাঁ, ওইটা হচ্ছে জেনারেল ইকুয়েশন যেটা ডিরাইভ করছিলাম। So, ওই ডিরাইভেশন এখানে চায় নাই, এখানে চাইছে এই যে এক্সাম্পল যে ইনফরমেশন গুলা দেওয়া আছে, এই ইনফরমেশন গুলাকে ইউজ করে ক্যালকুলেশন ডিরাইভ করা। ঠিক আছে, এখন জেনারেল আমাদেরকে বের করতে বলে নাই, এখন বলছে এই যে ইনফরমেশন গুলা আছে এগুলাকে ইউজ করে তুমি হচ্ছে ক্যাল ইকুয়েশনটা ডিরাইভ করো। তো ক্যাল ইকুয়েশন, এই যে এটা ডিরেক্ট বসাই দিলাম,
এটা তো ডিরাইভেশন আগেই শিখছি, ওই ডিরাইভেশনের এটা ডিরেক্ট এখানে বসালাম। এখন মানগুলা বসাই দিব। আর এফ এর মান 0.03। হ্যাঁ, যে আর এফ এর মান দেওয়া আছে না, আর এফ এর মান কিন্তু দেওয়া আছে যে একটু উপরে যাইতে হবে আর কি। সো এখানে আমি লিখে রাখি আর এফ এর মান হচ্ছে 0.3%। এটা এখানে লেখা হয় নাই কিন্তু এই ম্যাথটা তো আগের ক্লাসের কন্টিনিউয়েশন। সো এখানে কিন্তু আর এফ এর মান 3% যেটা বলা আছে। সো আর এফ এর মান 3% বসানো হইলো। এক্সপেক্টেড আরপি, এক্সপেক্টেড আরপি, সো যেটা হচ্ছে পোর্টফোলিও রিটার্ন। এই যে পোর্টফোলিও রিটার্ন আমাদের কত বের হইছে, এই যে পোর্টফোলিও রিটার্ন, না এটা তো মিনিমাম ভেরিয়েন্স পোর্টফোলিও রিটার্ন, এটা না, বরং নর্মালি যদি আমি পোর্টফোলিও রিটার্ন বের করি, পোর্টফোলিও রিটার্ন হচ্ছে 15%। না না, পোর্টফোলিও রিটার্ন এটা আহ, না, এটা হচ্ছে আসলে এক্সপেক্টেড রিটার্নের যে জেনারেলাইজড যে ইকুয়েশন, জেনারেলাইজড যে ইকুয়েশন সেটা বসানো হয়েছে। ইআরপি এক্সপেক্টেড রিটার্নের যে জেনারেল যে ফর্মুলাটা আছে, এই যে এক্সপেক্টেড আরপি জেনারেল যে ফর্মুলাটা আছে, যেখানে ডাব্লিউ এ এর মান আমরা বসাই নাই, ডাব্লিউ এ এর মান না বসাইয়া যে রিটার্নের ফর্মুলাটা আছে সেটা এখানে বসাইলাম, মাইনাস আর এফ, নিচে আছে কি সিগমা আই, এই যে সিগমার যে জেনারেল যে ইকুয়েশনটা আছে সেটা বসাইলাম, আর হচ্ছে সিগমা পি। ঠিক আছে, সো এটা আসলে কেএল ইকুয়েশনটা যে ডিরাইভ করব, কেএল ইকুয়েশনটা হবে একটা জেনারেল কেএল ইকুয়েশন, যেখানে ডাব্লিউ এর মান প্লাগ করলে সবকিছু চলে আসবে। ঠিক আছে, সো এই যে আহ, এটা বসাইলাম, আরপি এর ফর্মুলাটা বসাইলাম এবং রিস্কের ফর্মুলাটা বসাইলাম। বসানোর পরে একটু ক্যালকুলেশন করার পরে আসলো হচ্ছে এই ইকুয়েশনটা। ঠিক আছে, এটা আসলো, এটা আসলো। তো ইকুয়েশনটা পাইলাম। এখন আমাদের টার্গেট কি? টার্গেট ছিল হচ্ছে যে এই পয়েন্টটা বের করা, তাই না? এই যে ম্যাক্সিমাম অপটিমাল পোর্টফোলিওটা বের, অপটিমাল পোর্টফোলিওটা বের করা। তো অপটিমাল পোর্টফোলিওটা, এটা কোন পোর্টফোলিও? এটা কিন্তু এমন একটা পোর্টফোলিও যে পোর্টফোলিওতে রিটার্ন একদম ম্যাক্সিমাম। ঠিক আছে, যেহেতু এটা অপটিমাম পোর্টফোলিও, তার মানে এই পোর্টফোলিওতে রিটার্ন হচ্ছে ম্যাক্সিমাম। কারণ আমাদের ক্যাপিটাল অ্যালোকেশন লাইনগুলো তো এরকমও ছিল, তাই না? এরকম অনেকগুলা ক্যাপিটাল অ্যালোকেশন লাইন ছিল, সেগুলোকে কিন্তু আমরা বাদ দিছি, কারণ এখানে রিটার্নটা ম্যাক্সিমাম ছিল না বা অপটিমাল ছিল না, এখানে রিটার্নটা ম্যাক্সিমাম বা অপটিমাল ছিল না, এখানে হচ্ছে আমার রিটার্নটা ম্যাক্সিমাম। তার মানে আমাকে যেটা করতে হবে, এই ইকুয়েশনটাকে ডেরিভেটিভ করতে হবে, এই ইকুয়েশনটাকে ফার্স্ট ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু ডাব্লিউ এ, ডাব্লিউ এ এর পার্সপেক্টিভে এটাকে ফার্স্ট ডেরিভেটিভ করে আমাকে বের করতে হবে যে কোন ওয়েটে ম্যাক্সিমাম রিটার্ন পাওয়া যায়। ঠিক আছে, এবং রিস্ক মিনিমাম হয়, ওইটাকে তো আমরা অপটিমাম বলবো, যে যেখানে যেই পয়েন্টে রিটার্ন বেশি রিস্ক কম, সেটাই তো আমার জন্য অপটিমাম। তো এই যে ফাংশনটা যেটা পাইলাম, এই ফাংশনটাকে আমার কি করতে হবে? ফার্স্ট ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে, তাইলে আমি একটু আবার প্রথম থেকে বলি, সেটা হচ্ছে আমাদের কিছু ইনফরমেশন দেওয়া আছে, সিকিউরিটি এ রিটার্ন, বি এর রিটার্ন, দুটা রিস্ক, কোরিলেশনের ভ্যালু, এবং জেনারেলাইজড পোর্টফোলিও ইকুয়েশন, পোর্টফোলিওর যে রিটার্নের যে ইকুয়েশন এবং রিস্কের যে ইকুয়েশন দেওয়া আছে। এই জিনিসগুলো দেওয়া ছিল। আমাদের কাজ হচ্ছে ডিরাইভ দ্য কেল ইকুয়েশন। সো এই যে কেল ইকুয়েশন ডিরাইভ করা হয়ে গেল, এটা আমাদের প্রথম কোয়েশ্চেন ছিল, ডিরাইভ দি কেল ইকুয়েশন। সো কেল ইকুয়েশন পেয়ে গেলাম। সেকেন্ড আমাদের কোয়েশ্চেন হচ্ছে যে ফাইন্ড আউট দ্য অপটিমাম রিস্ক পোর্টফোলিও কম্পোজিশন, অপটিমাম রিস্ক পোর্টফোলিও কম্পোজিশন, অপটিমাম পোর্টফোলিও রিটার্ন এন্ড রিস্ক
ঠিক আছে, মানে হচ্ছে আমাদের যে অপটিমাম পোর্টফোলিওটা বের করতে হবে। সো এই যে একটা কেএল ইকুয়েশন, এখান থেকে অপটিমাম পোর্টফোলিও আমাকে বের করতে হবে। এটা বের করার জন্য এটাকে ফার্স্ট ডেরিভেটিভ করতে হবে। ওকে, এটাকে ফার্স্ট ডেরিভেটিভ করতে হবে। সো ফার্স্ট ডেরিভেটিভ করার জন্য এখানে কিন্তু আমরা দেখতেছি যে একটা ডিভিশন আছে, তাই না? মাঝখানে একটা ডিভিশন আছে। সো ডিভিশন থাকলে ডেরিভেটিভটা একটু একটু লেন্দি হয়, এটাই আর কি, একটু লেন্দি হয়। তো এই ইকুয়েশনটাকে আমরা এখন ফার্স্ট ডেরিভেটিভ করব। সো একটু ক্যালকুলেশনের সুবিধার্থে এই যে উপরের যে অংশটা আছে এটাকে ধরে নেওয়া হবে একটা অক্ষর দিয়ে, সাপোজ ইউ। আর নিচের যে অংশটা আছে এই অংশটাকে ধরে নেওয়া হবে ভি। ঠিক আছে, তাহলে আমাদের ইকুয়েশনটা কি হবে? 0.03 প্লাস ইউ বাই ভি, এরপর হচ্ছে সিগমা পি। সো এই যে ইউ সমান ধরে নিতেছে, উপরের অংশটাকে ধরে নিতেছে ইউ, আর নিচের যে অংশটা সেটাকে ধরে নেওয়া হচ্ছে ভি। ঠিক আছে, সেক্ষেত্রে তাহলে আমার কি হইলো? ইউ বাই বি, ইউ বাই বি। সো একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশ ডেরিভেটিভ করতে হবে। ভগ্নাংশ ডেরিভেটিভের ফর্মুলা হচ্ছে বা নিয়ম হচ্ছে যে এরকম উপরে যদি একটা জিনিস থাকে এবং নিচে যদি একটা জিনিস থাকে, সেক্ষেত্রে যেটা করতে হয়, আহ ভি মানে হচ্ছে হর, নিচেরটা নিচেরটা লিখতে হয় যেভাবে আছে সেভাবে। এরপরে উপরেরটার ফার্স্ট ডেরিভেটিভ করতে হয়। ইউ প্রাইম মানে হচ্ছে এই যে লবের ডেরিভেটিভ করতে হয়, মাইনাস ইউ লিখতে হয়, এই যে উপরেরটা যা আছে হুবহু সেম দেখে লিখতে হয়, ইন্টু দিয়ে নিচেরটার ফার্স্ট ডেরিভেটিভ লিখতে হয়, ডিভাইডেড বাই এই যে নিচের যেটা হর, হরের স্কয়ার। এটা হচ্ছে আসলে ফর্মুলা। একটা ভগ্নাংশকে একটা ভগ্নাংশকে ডেরিভেটিভ করতে হইলে এই নিয়মে এই নিয়মে করতে হয়। এটাকে খুব সম্ভবত কি জানি রুল বলে, কোশেন্ট রুল নাকি এরকম। মাল্টিপ্লিকেশনের হইলে এটাকে বলে চেইন রুল, আর এটাকে খুব সম্ভবত কোশেন্ট রুল নাকি কি জানি একটা রুল বলে। আচ্ছা, সো সাপোজ আমি আর একটা এক্সাম্পল দিই। এক্স বাই ওয়াই যদি হইতো, আমার ভগ্নাংশটা যদি হইতো এরকম এক্স বাই ওয়াই, তো আমি কি করতাম? লিখতাম সমান দিয়ে, এটাকে ডেরিভেটিভ করতে হইলে আমার ইকুয়েশন হচ্ছে কি, ওয়াই, ফার্স্টে লিখতাম ওয়াই যেভাবে আছে সেভাবে লিখবো ওয়াই এক্স এর ডেরিভেটিভ। ঠিক আছে, এক্স এর ডেরিভেটিভ মাইনাস আবার হচ্ছে এক্স ওয়াই এর ডেরিভেটিভ। হ্যাঁ, নিচে হবে হচ্ছে আমার ওয়াই এর স্কয়ার। ঠিক আছে, এই হচ্ছে ভগ্নাংশ থাকলে এটা ডেরিভেটিভের রোল। সো এখানে দেখা যাচ্ছে যে ইউ কে আমার ডেরিভেটিভ করতে হবে, বি কে ডেরিভেটিভ করতে হবে। সো করে নিই ইউ। হ্যাঁ, এই যে ইউ হচ্ছে ইউ এর ডেরিভেটিভ, ইউ এর মান হচ্ছে এটা, তাই না? ইউ এর মান হচ্ছে 0.12 প্লাস 0.05 ডাব্লিউ এ। হ্যাঁ, কাদের? রুমে? হ্যাঁ, রুমে আছে। সো এই হচ্ছে আমার ওই যে লব, এটাকে এখন ফার্স্ট ডেরিভেটিভ করে ফেলি ইউ এর ডাব্লিউ সাপেক্ষে। সো ডাব্লিউ সাপেক্ষে যেহেতু করব, এখানে তো ডাব্লিউ নাই, এই যে ফার্স্ট কম্পোনেন্ট এটা তো ডাব্লিউ নাই, সো এটা জিরো হয়ে যাবে। আর এই যে ডাব্লিউ এ, এটা এটা এখানে তোর ভেরিয়েবলটা আছে, তাই না? ডাব্লিউ এ আছে, সো 0.5 লিখলাম। আর ডাব্লিউ এর এর উপরে যে মনে মনে ওয়ান আছে, ওই ওয়ান এখানে এসে গুণ হইলো, এই যে ইন্টু ওয়ান দিলাম সাপোজ। এরপরে কি হবে? ইন্টু ডাব্লিউ এ, তার উপরে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান। সো ওয়ান মাইনাস ওয়ান মানে তো জিরো, সো এটা আসলে আলটিমেটলি ওয়ান হয়ে যায়। তাহলে ওয়ান ইন্টু 0.505, সো এই জন্য ডিরেক্ট 0.05 লেখা হয়েছে আর কি। ঠিক আছে, সো ফার্স্ট ডেরিভেটিভ আমার ইউ প্রাইমটা হয়ে গেল। তার মানে এই যে ভগ্নাংশটার মধ্যে আমি ভি এর মান তো দেখে দেখে বসাই দিতে পারবো, ভি এর মান হচ্ছে এই যে পুরাটা, এটা বসাই দিতে পারবো। ইউ এর মান, ইউ প্রাইম এর মান পেয়ে গেলাম। আবার ইউ এর মান আমাকে দেখে দেখে বসাইতে হবে। ভি প্রাইম এর মানটা এখন বের করতে হবে। সো বি প্রাইম বা বি এর যে ডেরিভেটিভ, সো এই যে বি মানে হচ্ছে এই এই জিনিসটা, তাই না? তার উপরে হচ্ছে রুট ওভার ছিল। সো এই হচ্ছে আমার ভি এর মান। রুট ওভার না দিয়ে এখানে হাফ দেওয়া হয়েছে আর কি, একটু সুবিধার্থে, ক্যালকুলেশনের সুবিধার্থে। সো এই হচ্ছে আমার ভি। ভি কে কি করতে হবে? ডেরিভেটিভ করতে হবে।
সো এটার উপরে কি আছে? পাওয়ার আছে। পাওয়ার থাকলে ডেরিভেটিভের নিয়ম কি? পাওয়ার থাকলে ডেরিভেটিভের নিয়ম হচ্ছে আহ হাফ সামনে আসবে, এরপর এই পুরা জিনিসটা লিখবো, এই হাফ থেকে -1 করে দিব। এটা হচ্ছে আউটার ডিফারেন্সিয়েশন। এটাকে বলে আউটার ডিফারেন্সিয়েশন। কোনো একটা ফাংশনের উপরে পাওয়ার থাকলে সেটাকে এইভাবে আগে আউটার ডিফারেন্সিয়েশন করতে হয়। এখানে কোনো চেঞ্জ নেই, ভিতরে কোনো চেঞ্জ নেই, জাস্ট হাফ সামনে আসছে, পুরা জিনিসটা লিখলাম, হাফ থেকে -1 করে দিলাম। হাফ -1, হাফ-1 মানে কিন্তু -হাফ আসে। এতটুকু হচ্ছে আউটার ডিফারেন্সিয়েশন। এরপরে আবার ইনার ডিফারেন্সিয়েশন করতে হবে, মানে ভিতরে যে জিনিসটা আছে সেটা ডিফারেন্সিয়েশন করতে হবে। তো ভিতরে যে যে জিনিসটা আছে এটা ডিফারেন্সিয়েশন করলে এই যে 0.3589, এই যে লিখলাম 0.3589। আচ্ছা, এখানে করে নাই, মানে এখানে জাস্ট লিখছে আর কি, ডি/ডি/ডাব্লিউ/এ, এটা দিয়ে এটা লিখছে যে এটা ডিফারেন্সিয়েশন করতে হবে। পরের লাইনে করছে, পরের লাইনে হচ্ছে এই যে, সো 0.3589, এই যে 2 সামনে চলে আসবে, তাহলে 2 × 0.3589, আর ডাব্লিউ এর মান আছে 2, তাহলে -1 হবে, এই যে ডাব্লিউ এ থাকতেছে মাইনাস, এখানে আছে 2.2178, এই যে 0.2178, এই ডাব্লিউ এর পাওয়ার আছে 1, সো এই 1 সামনে আসবে, এটার সাথে গুণ হয়েছে 1, এই যা আছে তাই। আর ডাব্লিউ এর উপর যদি 1 - 1, সো এটা এটা আউট হয়ে যায়। আর এটা যেহেতু এখানে যেহেতু ডাব্লিউ এ নাই, সো এটা 0 হয়ে যায়। তো এই হচ্ছে আমার ইনার ডিফারেন্সিয়েশন। এটা হচ্ছে ইনার ডিফারেন্সিয়েশন। আর আউটার ডিফারেন্সিয়েশন তো এটা ছিলই। ঠিক আছে, এটা হচ্ছে, এটা নিয়ম কি? এটা হচ্ছে যে কোনো একটা লাইনের উপরে পাওয়ার থাকলে এভাবে আগে আউটার ডিফারেন্সিয়েশন করতে হয়, এরপরে ইনার ডিফারেন্সিয়েশন করতে হয়। আচ্ছা, এরপরে এই জিনিসটাকে, এই যে -1/2, আমি একটু ডিলিট করে দিই। এই যে -1/2, এই -1/2 বলতে আমরা কি লিখতে পারি? মাইনাসের জন্য একটা উপরে 1 দেওয়া যায়, আর পুরা জিনিসটাকে নিচে দেওয়া যায়। এটা কিন্তু হচ্ছে একটা সূচক, মানে ইন্ডেক্সের একটা রুলস, যে কোনো একটা পাওয়ারে যদি মাইনাস থাকে, মাইনাসের বদলে 1 দিয়ে বাকি যে পুরা জিনিসটা একবারে এই হাফ সহ এই পুরা জিনিসটাকে কি করা যায়? নিচে লিখে ফেলা যায়। তো এই যে নিচে লেখা হয়েছে যে 2, এই যে 2 লেখা হয়েছে, এই পুরা জিনিসটা নিচে চলে আসছে। এবং এই যে হাফ, হ্যাঁ, মাইনাস ছাড়া, মাইনাসের বদলে তো 1 দিয়ে দিছি, তাহলে এই যে হাফ, এই হাফ হয়ে গেছে √। ঠিক আছে, তাহলে এই লাইন থেকে এই লাইনটা এভাবে আসছে আর কি। একটু টাফ, বাট বুঝতে পারলে সহজ। এরপরে এই যে উপর এই জিনিসটা, এটা 1 এর সাথে গুণ দিয়ে দেওয়া হয়েছে। তো আমার আলটিমেটলি মান আসছে এটা। ওকে, এটা কোনো চেঞ্জ নাই। এরপরে যেটা করা হয়েছে, উপরের অংশটাকে, উপরের অংশটাকে, উম উপরের অংশ থেকে 2 কমন নেওয়া হয়েছে আসলে। উপরের অংশ থেকে 2 কমন নেওয়া হয়েছে। তো 2 কমন নেওয়া মানে কি? 2 দিয়ে ভাগ করা। তো 2 কমন নিলে এটা 2 ভাগ হয়ে যায়, এইটাও অর্ধেক হয়ে যায়। এই 2 দিয়ে কাটা গেল, বস। তো একদম লাস্ট লাইনে কি করা হয়েছে? এই যে 2 কাটা গেছে, 2 আর একটু আউট। ঠিক আছে, সো সিম্পলি এখান থেকে 2টা কমন নেওয়া হয়েছিল, 2 কমন নেওয়া মানে তো 2 দিয়ে ভাগ করা। তো 2 দিয়ে এটাকে ভাগ করা হয়েছে 0.35, 0.21 কে 2 দিয়ে ভাগ করা হয়েছে 0.1089। সো একটু সিম্পলিফাই করার জন্য আর কি। আচ্ছা, আপাতত তাহলে এটা আসলো কার মান? এটা হচ্ছে কিন্তু ভি প্রাইমের মান। ঠিক আছে, এখন কিন্তু সব কাজই বাকি। মাত্র আমরা কি বের করলাম? ইউ প্রাইম বের করলাম, বি প্রাইম বের করলাম। এরপরে আহ এই জিনিসটা। আচ্ছা, এখন তাহলে যাই, আহ এটা মানটা বসাইতে হবে। এই যে এই পুরা ফাংশনটা এখন আমাদেরকে লিখতে হবে, এবং সাথে হচ্ছে বাকি যে জিনিসগুলা বাকি আছে, যেমন 0.03 আর হচ্ছে আমাদের সিগমা পি, এটাকে এখন ইনক্লুড করে ফেলছে, মানে পুরা লাইনটাকে এখন নিয়ে আসছে। এটা কিন্তু আমাদের মেইন লাইন, এটাকে আমরা ডেরিভেটিভ করতে চাইছিলাম। তো এর মধ্যে এইটার, এই যে উপরের অংশটা এবং নিচের অংশটা, মানে এই পুরাটার একটু রাফ কাজ করছি আমরা, তাই না? একটু রাফ করে রাখছি। এখন তাহলে শুরু করি মেইন ডেরিভেটিভ। তাহলে এখানে আমাদের কয়টা কম্পোনেন্ট? 2টা কম্পোনেন্ট। একটা হচ্ছে এই যে প্রথম 0.03, এই যে ডি 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 ডি/ডি/ডাব্লিউ দিয়ে এটা লেখা হইলো। আর সেকেন্ড কম্পোনেন্ট হচ্ছে এইটা পুরাটা, এই যে সিগমা পি সহ। তাহলে সিগমা পি যেহেতু একটা কনস্ট্যান্ট, এটাকে সামনে নিয়ে আসলাম, আর ডি/ডি/ডাব্লিউ দিয়ে এই পুরা জিনিসটাকে লিখলাম। ওকে, এই পুরা জিনিসটাকে। ওকে, সো এটা সমান তো 0 হয়ে যাবে,
এই যে প্রথম কম্পোনেন্ট, এটা তো একটা কনস্ট্যান্ট, সো কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে জিরো হয়ে যায়। এরপরে এই যে সিগমা পি, এই যে সিগমা পি লেখা হইলো। এখন হচ্ছে এটা এটা তো ভগ্নাংশ, তাই না? এই ভগ্নাংশের ওই যে রুলসটা, এই যে সূত্রটা, এই সূত্রটার মানগুলো বসানো হয়েছে। ভি এর মান বসানো হয়েছে, ইউ প্রাইম এর মান বসানো হয়েছে, মাইনাস ইউ ভি প্রাইম ভি স্কোয়ার, এগুলোর মান বসানো হয়েছে। তো এই যে এটা হচ্ছে ইউ প্রাইম এর মান 0.05, এই পুরাটা হচ্ছে ভি এর মান, মাইনাস দিয়ে ইউ এর মান বসানো হয়েছে, এরপরে হচ্ছে ভি প্রাইম এর মান। হ্যাঁ, তো এগুলা সিম্পল জিনিসগুলা, এত ভয়ের কিছু নাই। জাস্ট উপরে খুঁজে খুঁজে বসাইতে হবে আর কি, যে ভি এর মান কোনটা আসলে। যে সাপোজ ভি, ভি এর যে অ্যাকচুয়াল মান, ভি এর অ্যাকচুয়াল মান কোনটা? এই যে আমরা আমাদের যে মেইন ফাংশনের যে নিচের অংশ, এটাকে বলে ভি, এই পুরোটা হচ্ছে ভি, উপরটা হচ্ছে ইউ। ইউ এর আবার ইউ প্রাইম বের করছি, এটার আবার বি প্রাইম বের করছি। ওই জিনিসগুলোকে আইনা আইনা এখানে বসাইতে হয়েছে। সেটা একটু বড় হয়ে গেছে, ক্লামজি হয়ে গেছে বিষয়টা। আর নিচে হচ্ছে ভি স্কোয়ার বসাইতে হয়, তো ভি স্কোয়ার, তাই না? ভি মানে হচ্ছে এই যে রুট ওভার সহ যেটা, ওইটাকে স্কোয়ার দিলে তাহলে স্কোয়ার রুটে আউট হয়ে যায়, এটা হচ্ছে বি স্কোয়ার। এরপরে যেটা করা হইলো, আহ এই লাইনটা থেকে এই লাইনটা কিভাবে আসছে, তাই তো? তো এই লাইনটা থেকে এই লাইনটা কিভাবে আসছে দেখি। এখানে হচ্ছে এই পুরোটা মাইনাস দিয়ে আছে হচ্ছে এইটা, ইন্টু এটা, ডিভাইডেড বাই আছে এটা, সিগমা পি বসানো হইলো। এই যে 0.05, আর হচ্ছে এই যে পুরাটা, এটা এখানে লেখা হইলো, মাইনাস দিয়ে এই পুরাটা লেখা হইলো। এখানে কিন্তু এই দুটা জিনিস সেম, এই যে এটা এবং এই যে এই অংশটা, এটা কিন্তু সেম, জাস্ট রুট ওভারের একটা, এখানে তো রুট ওভার আছে, এখানেও কিন্তু রুট ওভার আছে, তাই তো? আচ্ছা, তো এখানে 3/2 কেমনে আসছে, যে 3/2টা, এটা হচ্ছে 1/2, এটার উপরে যে 1/2 আছে। আমার খাতাটা একটু দেখি, এটা দেখে আমি বুঝতেছি না। এখানে একটা লাইন, আসলে একটা লাইন মিসিং আছে, একটা লাইন মিসিং আছে, যার কারণে জিনিসটা বোঝা যাচ্ছে না যে কিভাবে আসছে। তো এটা আসলে এই যে একটা কম্পোনেন্ট, এটা কিন্তু পুরাটা একটা কম্পোনেন্ট, এই অংশটা মাইনাস এইখান থেকে স্টার্ট করে এই পুরাটা কিন্তু আরেকটা কম্পোনেন্ট। ওকে, এই দুটার মধ্যে লসাগু নেওয়া যায়, কিন্তু এই দুটার মধ্যে লসাগু নেওয়া যায়। এই দুটার মধ্যে লসাগু নিলে, এই যে কম্পোনেন্টটা এবং এই কম্পোনেন্টের মধ্যে লসাগু নিলে কিন্তু এই যে আহ এই যে রুট ওভার যেটা আছে, এটাই কিন্তু লসাগু হবে, তাই না? এটাই কিন্তু লসাগু হবে। তো এটা যদি লসাগু হয়, তাহলে কি হবে, এটা দিয়ে এই যে এটা কাটা যাবে, থাকবে কি 0.05, তাই না? 0.05 থাকবে। এটা দিয়ে এটা কাটা যাবে, থাকবে 0.05। পরের অংশটা কিভাবে আসবে?
হ্যাঁ, আমি আমার খাতাটা দেখলাম, এটা আসলে আহ আমি দেখতে ভুল করতেছি, বা এখানে ব্র্যাকেটটা দেওয়ার কারণে আমি একটু মিসলিডিং হইতেছিলাম। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এখানে এই জিনিসটা একটু বড় হবে, এই যে টানটা, এই টানটা বড় হবে। ঠিক আছে, আমি আবার নতুন করে আঁকি। সেটা হচ্ছে এই যে পুরা টানটা, এটা আসলে একটা টান, বড় করে একটা টান হবে। এবং এই যে পুরাটা এখান থেকে 0.05 থেকে স্টার্ট করে, এই পুরাটা ইনটু দিয়ে এটা, হ্যাঁ, এই যে ইনটুটা দেওয়ার পরে কিন্তু এখানে একটা ব্র্যাকেট ইউজ করাতে একটু মিসলিডিং হয়ে যাচ্ছে বিষয়টা। এই পুরাটা কিন্তু লব, এই যে এখান থেকে স্টার্ট করে এই পুরাটা হচ্ছে কিন্তু লব। ঠিক আছে, ডিভাইডেড বাই এই যে রুট ওভার এটা, এরপরে ডিভাইডেড বাই হচ্ছে আমার এই জিনিসটা। ওকে, আচ্ছা, সো যেটা বিষয়টা হইতেছে, এটাকে যদি আমি একটু আহ পাশে দেখাইতে চাই, হ্যাঁ, এটা জাস্ট সিম্পলি কেমনে আসছে আমি এখানে একটু দেখাই। সিম্পল কিছু সংখ্যা দিয়ে আমি দেখাই। সেটা হইতেছে, সাপোজ এখানে আমার লব হচ্ছে এক্স। লব হচ্ছে এক্স, আমি এই পুরা জিনিসটাকে, এই এত বড় জিনিসটাকে আমি এক্স বলতেছি। ওকে, এই পুরা জিনিসটাকে আমি এক্স বলতেছি। নিচে আছে হচ্ছে রুট ওভার দিয়ে এই জিনিসটা, তাই তো, এটাকে আমি বলে দিলাম রুট ওভার ওয়াই। এটাকে আমি রুট ওভার ওয়াই বানাই দিলাম। ঠিক আছে, এই জিনিসটার নিচে আবার একটা বড় টান দিয়ে, যেটা হচ্ছে আমার মেইন ভগ্নাংশ, মেইন ভগ্নাংশের নিচে কিন্তু আবার এই জিনিসটা আছে, এই যেটা, যেটাকে আমি ওয়াই বলতেছি, এই জিনিসটা কিন্তু আবার নিচেও আছে। তাহলে আমার আলটিমেট ফাংশন কি আসলো, এটা আসলো, সিম্পলিফিকেশন করে আমার এই জিনিসটা আসলো, এক্স বাই রুট ওভার ওয়াই বাই হচ্ছে ওয়াই। এখন এই জিনিসটা থেকে কিভাবে পরের লাইনটা আসলো, তাহলে পরের লাইনটা এইরকম হবে, সমান দিলাম এই যে এক্স বাই রুট ওভার ওয়াই, এটাকে আমি এখানে লিখবো এক্স বাই রুট ওভার ওয়াই। আর এই যে ভাগ চিহ্নটাকে আমি ইনটু দিলাম, তাহলে এই যে ওয়াই আছে, এই ওয়াই কি হয়ে যাবে, উল্টে যাবে, ওয়ান বাই ওয়াই হয়ে যাবে। তাহলে এখন কি হইলো, এক্স একে এক্স, তাই না? তার মানে উপরে কি থাকবে, পরের লাইনে এক্স থাকবে। এই যে যে উপরে যে জিনিসটা আছে পুরাটা, এই পুরা জিনিসটা তাহলে আমার এক্স হয়ে গেল না, এই যে এই পুরাটা হচ্ছে এক্স। ওকে, আর নিচে কি হচ্ছে, ওয়াই এর উপরে রুট ওভার, এখানে ওয়াই এর উপরে ওয়ান, তাহলে কি হয়, এই ওয়াই এর উপরে রুট ওভার এবং ওয়াই এর উপরে ওয়ান মিলে কিন্তু ওয়াই এর উপরে 3/2 হয়। কারণ এটা তো 1/2 এবং এটা হচ্ছে ওয়ান, তাহলে 1/2 আর ওয়ান যোগ করলে 3/2 হয়। সো এই হচ্ছে ওয়াই এর উপরে 3/2। ওকে, এই জিনিসটার উপরে 3/2 আসছে। হোপিং বোঝার কথা। আচ্ছা, এরপরে এই যে পুরা যে জিনিসটা আসলো, এটাকে আর সিম্পলিফিকেশন করা সম্ভব না। এটাই হচ্ছে আমাদের ফার্স্ট ডেরিভেটিভ। সো এখন এটা সমান কি বসাইতে হবে, জিরো বসাইতে হবে। কারণ আমাদের উদ্দেশ্য কি, উদ্দেশ্য তো হচ্ছে ডাব্লিউ এ এর মানটা বের করা, যে এখানে যে ডাব্লিউ তে, যে ওয়েটে আমার পোর্টফোলিও রিটার্নটা, বা আমার পোর্টফোলিওটা ম্যাক্সিমাম রিটার্ন বা ম্যাক্সিমাম ভালো হবে আর কি। তো এই পুরা জিনিসটা সমান জিরো বসাইলাম। এরপরে এখানে 0.05 দিয়ে গুণটুন করছে কিনা, নাকি হুবহু সেম রাখছে, মাইনাস এটা সেম, এটা সেম, ডিভাইডেড বাই এই পুরাটাও সেম দেখতেছি, ইকুয়াল টু জিরো দিছে। এরপরে যেটা করছে আর আর গুণ করে দিছে খুব সম্ভবত, হ্যাঁ, আর আর গুণ করছে। তাইলে হচ্ছে উপরের অংশটা থাকতেছে আর নিচের অংশটা তো জিরোর সাথে মাল্টিপ্লাই হয়ে আউট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে পুরা জিনিসটা সমান জিরো, এটাকে একটু সলভ টলভ করলে, একটু কাটাকাটি করলে বা একটু গুণ টুন করে কাটাকাটি করলে, এটার মান আসবে, ডাব্লিউ এর মান আসবে 0.3871। এটা স্যার ক্লাসে করে দেখায় নাই, কারণ এটা অনেক বড় হয়ে গেছে জিনিসটা, যার কারণে স্যার এটাকে এটাকে আর ইয়া করে দেখায় নাই। ঠিক আছে, তো এটাকে সিম্পলিফাই করলে এটা এই যে 0.05 দিয়ে গুণ টুন করতে হবে। এরপরে কাটাকাটি করে ডাব্লিউ এর মান আসলে দুইটা আসবে, দুইটা আসলে একটা মানকে ডিলিট করে দিতে হবে, একটা নেগেটিভে আসবে, একটা পজিটিভে আসবে। ওই নেগেটিভ মানটাকে নেওয়া যাবে না, পজিটিভ যে মানটা আসবে সেটাকে আমরা আনসার হিসেবে রাখবো। ডাব্লিউ এ হচ্ছে আমার 0.3871। ডাব্লিউ এ এর মান যদি পেয়ে যাই, তাহলে ডাব্লিউ বি এর মানও তো পেয়ে গেলাম, এটা হচ্ছে 0.6183। আচ্ছা, so এখন যেটা করতে হবে, অপটিমাম
রিস্কি পোর্টফোলিও রিটার্ন বের করে ফেলতে হবে। কারণ আমার ওয়েট বের করার উদ্দেশ্য কি? উদ্দেশ্যই তো হচ্ছে আমার এখন রিটার্ন বের করব এবং ভেরিয়েন্সটা বের করব। সো রিটার্নের জায়গায় যে রিটার্নের ফর্মুলা বসাইয়া, রিটার্নের যে ফর্মুলা আমার নর্মাল যে ফর্মুলা, সেই ফর্মুলাতে বসাইলাম আমি ওয়েটটা, যে 0.3817, যেটা অনেক কষ্ট মষ্ট করে বের করতে হয়েছে, ওই 0.3817, এবং এই যে 20%, এটা তো আমাদের পরিচিত। এবার এই 15% হচ্ছে সিকিউরিটি বি এর রিটার্ন। এগুলাকে গুণ দিলাম, আসলো 16.90%। সেম ভাবে রিস্কের যে ফর্মুলা আছে, রিস্কের ফর্মুলাতে আমি সবকিছু বসাই দিলাম, বসায়া আসলো কত পার্সেন্ট, সিগমা আসলো 27%। ঠিক আছে। তো এই হচ্ছে আমার, এটাই ছিল আমাদের মেইন মানে পারপাস, যে এই যে রিস্ক এবং রিটার্নটা বের করতে পারা। তো এখন আমি চাইলে কি করতে পারি, যে আমার যে গ্রাফ আছে, আমার যে এফিশিয়েন্ট ফ্রন্টিয়ার আছে, এফিশিয়েন্ট ফ্রন্টিয়ারের আমরা যে পয়েন্টটা খুঁজতেছিলাম, এই যে পয়েন্টটা, যে পয়েন্টে হচ্ছে কেএলটা টাচ করে, তো এই পয়েন্টটা আসলে কত, এই পয়েন্টটা হচ্ছে আসলে এই যে 27 এবং হচ্ছে 16.52। তো এই যে 16.90 হওয়ার কথা, এটা 52 কেন লিখছে, যেহেতু এখানে 16.90 লেখা, তো এটা 16.90 হবে। এবং 27.93, এটা এখানে লিখছে 27.54। কি গরমিল আছে নাকি কে জানে। এটাই হওয়ার কথা, যা আসছে এখান থেকে, আনসার যা আসছে সেটাই আর কি আমার অপটিমাম অপটিমাম পোর্টফোলিও। ঠিক আছে। তো এই এই আর কি ছিল ক্লাস 5-এর জিনিসপাতি। তো এটা একটা জিনিসই, একটা কোয়েশনের আনসার করতে অনেক সময় লাগছে। ঠিক আছে, আবার একটু যদি আমি একটু রিকেপ করি যে আসলে কি ছিল এখানে। একটা জিনিসই, সিম্পল একটা জিনিস আমরা বের করছি, একটু ক্যালকুলেশনটা একটু জটিল ছিল এই আর কি। তো আমরা স্টার্ট করছিলাম হচ্ছে, দেরি হয়ে গেছে, এই ইনফরমেশন গুলা দেয়া ছিল। আমরা হচ্ছে কেএল ইকুয়েশনটা ডিরাইভ করছিলাম, কেএল ইকুয়েশন যেটা আমরা নর্মালি জানি, সেখানে জাস্ট ভ্যালু গুলো ইনপুট দিছিলাম, তো কেএল ইকুয়েশন আসছিল। তো আমাদের নেক্সট প্রশ্ন ছিল যে অপটিমাম রিস্কি পোর্টফোলিও কম্পোজিশনটা বের করা। মানে হচ্ছে আমার যে এই যে এফিশিয়েন্ট ফ্রন্টিয়ারের যে একটা পয়েন্টে আমার কেলটাকে যে ট্যানজেন্ট হয়, কোন পয়েন্টে ট্যানজেন্ট হয় ওই পয়েন্টটাকে বের করা। তো ওই পয়েন্টটা বের করার জন্য আমার কি করতে হবে, রিটার্ন এবং রিস্ক বের করতে হবে। সো রিস্ক এবং রিটার্ন বের করার জন্য আমাকে জানতে হবে এখানে ওয়েট কত আছে। ওই ওয়েট বের করার জন্য এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে আমরা কি করি, ফার্স্ট ডেরিভেটিভ করি। ঠিক আছে, এই ফার্স্ট ডেরিভেটিভের এই পুরো প্রসেসটা একটু লেন্দি ছিল, একটু জটিল ছিল আর কি। তো এর ফলে আমরা পাইলাম ডাব্লিউ এ এর মান, এই যে ডাব্লিউ এর মান পাইলাম 0.3817। তো ডাব্লিউ এর মান যেহেতু পেয়ে গেছি, এখন পোর্টফোলিও রিটার্ন বের করলাম, পোর্টফোলিও রিস্ক বের করলাম। এই পোর্টফোলিও রিটার্ন এবং রিস্কটাই হচ্ছে আমার এই যে পোর্টফোলিও অপটিমাম রিস্কি পোর্টফোলিও। ঠিক আছে। ওকে।